আসসালামু আলাইকুম। জামাত বনাম এনসিপি। সুপ্রিয় দর্শক, এই শিরোনাম শুনে আপনাদের মনে হতে পারে এটি কোনো এই দুই দলের মাঝে হয়তো কোনো ক্রিকেট ম্যাচ কিংবা কোনো ফুটবল ম্যাচের কথা আমি বলতে যাচ্ছি, কিংবা আমাদের জাতীয় খেলা হাডুডুর কথা বলতে যাচ্ছি। না দর্শক, আমি যে খেলার কথা বলতে চাচ্ছি সেই খেলা রাজনীতির মাঠের খেলা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখোমুখি অবস্থায় রয়েছে। গোপনে কিছু নয়, প্রকাশ্যেই দ্বন্দ্ব চলে এসেছে। কিভাবে এই দ্বন্দ্বের সূত্রপাত তা একটু আপনাদেরকে আমি বলতে চাই। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন এনসিপি করেছিল, সেই আন্দোলনে অংশ নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে সমর্থন জানানোর জন্য। জামাতের পাশাপাশি অন্যান্য দলগুলো ইসলামী আন্দোলন থেকে শুরু করে বেশ কয়েকটি দল তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, বিএনপি ছাড়া অবশ্য। তো সেই আন্দোলন চলাকালে একাধিক স্লোগানকে ঘিরেই মূলত এই বিতর্কের সূত্রপাত। সেখানে স্লোগান দেওয়া হয়েছিল গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদির বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। এই স্লোগানগুলো এক ধরনের বিতর্ক সৃষ্টি করে ওই আন্দোলনকে ঘিরে। এমনকি এই আন্দোলনের পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা সরকার দিয়েছে তা ছাপিয়ে বিতর্কিত এই স্লোগান নিয়ে কিন্তু কথা হতে থাকে। পাশাপাশি আরও একটি ঘটনা সেখানে ঘটে, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ে সেখানে একটি পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করে, এমনকি বাধা দেয়, যদিও শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। দর্শক, এই বিতর্ক এড়াতে এনসিপি কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে। এনসিপি গত 12ই মে একটি বিবৃতি দিয়েছে, যার শিরোনাম তারা করেছে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান। সেখানে তারা বলার চেষ্টা করেছে যে সেদিনের আন্দোলনে যারা যে স্লোগান দিয়েছে বা যারা জাতীয় সঙ্গীত গাওয়াতে বাধা দিয়েছে, এই দায় এনসিপি নেবে না, এমনকি এর সাথে এনসিপির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এই কাজগুলো যারা করেছেন এই দায় তাদেরকে নিতে হবে। উপরন্তু তারা কিন্তু সেই বিবৃতিতে আরেকটি বিষয় উল্লেখ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা 1947, 1971 এমনকি 2024-এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্বশর্ত। যারা 71 সালে এই জনপদের মানুষের জন্মযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতা অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করবে এবং 24-এর অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবে। এই ছিল তাদের বিবৃতির মূল অংশ, যেখানে তারা উল্লেখ করেনি কোনো দলের নাম, কিন্তু তারা যেটি বলার চেষ্টা করছে যে 1971 সালে এই জনপদের মানুষের জন্মযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, গণহত্যায় যারা সহযোগিতা করেছে, ইঙ্গিত থেকে কিন্তু পরিষ্কার যে এখানে জামাতে ইসলামের যে 71 নিয়ে তাদের যে বিতর্কিত ভূমিকা, সেটিকে এখানে কিন্তু তারা পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছে। দেখুন, সেই অনুষ্ঠান যে স্লোগানগুলো দেওয়া হয়েছিল এ ব্যাপারে এনসিপি তাদের দায় ক্লিয়ার করলেও যে দায়টা যাদের উপরে তারা কি করেছে, অর্থাৎ জামাত ইসলামী এই ব্যাপারে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দিয়েছে কিনা আমার চোখে পড়েনি। আমি তো গণমাধ্যমের রিপোর্টগুলো, আমি এই এপিসোড তৈরি করার আগেও আমি এই গণমাধ্যমের রিপোর্টগুলো দেখেছি, এমনকি সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। কেউই কিন্তু এ ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেনি এবং আমিও কোথাও কোনো কিছু খুঁজে পাইনি। তার মানে কি? তার মানে জামাত কি এই স্লোগানগুলো এই পর্যায়ে এসে এগুলোকে ওন করছে কিনা 2024 সালে দাঁড়িয়ে? দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি তারা ওন নাও করে থাকে এই স্লোগানগুলো, যদি তারা বলে থাকে যে তাদের যে অতি উৎসাহী নেতাকর্মীরা যারা ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা তাদের মন গড়াভাবে স্লোগান দিয়েছে, তাহলে জামাত কি তাদের কাছে জানতে চেয়েছে কিনা যে কেন তারা এই ধরনের স্লোগান দিল, যে এটি জাতীয়ভাবে বিতর্কের সৃষ্টি করে? সেই জায়গা থেকে জামাত তো চাইতেই পারতো তাদের ব্যাখ্যা। জামাত কি এ ব্যাপারে চেয়েছে কিনা এটি আসলে এখনো কিন্তু গণমাধ্যমের সামনে পরিষ্কার হয়নি। এবার আমি আসতে চাই বিএনপির প্রসঙ্গে। দর্শক, আপনাদের কাছে আমি শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যে নিষিদ্ধের ঘোষণা সরকার দিয়েছে, এতে সবচেয়ে বেশি কোন দল লাভবান হয়েছে বলে আপনারা মনে করেন? আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আমি মনে করি এই ঘোষণায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি। কেন, সেই ব্যাখ্যা আমি একটু ছোট্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে ভোটের রাজনীতিতে
বিএনপির যে মূল প্রতিপক্ষ বলা যায় সেটি কিন্তু আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে, মানে অর্থাৎ রাজনৈতিকভাবে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা এসেছে, এতে কিন্তু মোটামুটি ধরেই নেওয়া যায় যে আগামী নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হয়তো অংশ নিতে পারবে না। হয়তো কথাটা আমি এই জন্য বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কি বিচার কাজ শেষ হবে, এমনটি কি কোনো ধরনের আভাস আছে? আচ্ছা, ধরে নিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বিচার কাজ শেষ হয়ে যাবে। এই বিচার কাজ যদি শেষ হয়ে যায়, সম্ভাব্যভাবে সম্ভাবনা রয়েছে এই বিচারে তো আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিচার বলা যায় যে শাস্তির মুখোমুখি হবেন। তাহলে তারা শাস্তি মাথায় নিয়ে কিংবা একটি দলের বিচার করার জন্য যেই অধ্যাদেশ এই আইনে যুক্ত করা হয়েছে, তাতে যদি আওয়ামী লীগের বিচার হয়, তখন তো তারা এমনিতেও নির্বাচনে অংশ নিতে পারবেন না। তো সেক্ষেত্রে বিএনপির সামনে কিন্তু একেবারেই একটা খোলা মাঠ। এমনকি বিএনপি ভোটের রাজনীতিতে মানে বড় প্রতিপক্ষকে আর সামনে পাচ্ছে না। এটি কিন্তু বিএনপির জন্য অনেকটা বলা যায় যে স্বস্তির কারণ। যদি এনসিপি যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমার দাবিতে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছিল, ঠিক একইভাবে রাজপথে নামে তাদের এই দাবি, জোরালো দাবি যদি রাজপথ পর্যন্ত গড়ায়, তাহলে কিন্তু ভোটের আগে আমরা আরও অনেক সমীকরণ দেখতে পাবো। বিশেষ করে জামাত রাজনৈতিকভাবে চাপের মুখে পড়বে, এটি নিঃসন্দেহে। যে চাপ এখন তাদের মধ্যে তৈরি হয়েছে, এটি আরও বেশি জোরালো হবে নিঃসন্দেহে। অন্যদিকে যতই প্রতিপক্ষরা কোণঠাসা হবে, সেই সুবিধা কিন্তু বিএনপি পেতে থাকবে। এমনকি বিএনপির নিরঙ্কুশ জয়ের যে পথ, এগুলো কিন্তু এই পথ কিন্তু আরও বেশি মসৃণ থেকে মসৃণতর হবে। এবার আসুন, জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সমাধানটা আসলে কোথায়? রাজনৈতিক এই দ্বন্দ্ব কি আসলেই সমাধানযোগ্য? যদি সমাধানযোগ্য হয়, তাহলে সেটি কিভাবে? দেখুন, এনসিপি কিন্তু তাদের বিবৃতিতে একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন। তারা কিন্তু বলেছে যে ৭১-এর বিষয়ে, অর্থাৎ ৪৭, ৭১, ২০২৪ এই যে আমাদের ইতিহাসে, আমাদের রাজনৈতিক ইতিহাসে, আমাদের জাতীয় ইতিহাসের এই মাইল ফলকগুলোকে কিন্তু স্বীকার করে মর্যাদা দিয়েই বাংলাদেশের রাজনীতি করতে হবে। এমনকি তারা আরেকটি বিষয় যেখানে তাদের বিবৃতিতে বলেছেন যে ১৯৭১ সালে যারা গণহত্যায় সহযোগিতা করেছে, তাদের কিন্তু নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে তবেই কিন্তু তাদের রাজনীতি করার সুযোগ রয়েছে, কিংবা জাতীয় ঐক্যে সমবেত হওয়ার সুযোগ রয়েছে, এটি কিন্তু তারা বলার চেষ্টা করেছে এনসিপি। তাহলে এ থেকে কি দাঁড়ায়? ৭১-এ গণহত্যার সহযোগিতার বিষয়টি যখন মীমাংসার কথা বলা হবে, তখন সেটি কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে ক্ষমা চাওয়ার বিষয়টি, যেমনটি সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম যেমনটি লিখেছিলেন যে ৭১-এর প্রশ্নে মীমাংসা হওয়া, যুদ্ধাপরাধে সহযোগীদের ক্ষমা চাওয়ার বিষয়টি, যেটি উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন। যদিও এনসিপির সাথে মাহফুজ আলমের কোনো দলীয় সম্পর্ক নেই, এনসিপি একটি রাজনৈতিক দল, মাহফুজ আলম আছেন সরকারে। প্রথমত কথা হচ্ছে যে জামাত ক্ষমা চাইবে কিনা। যদি জামাত ক্ষমা না চায় এখন পর্যন্ত, তাহলে এই দ্বন্দ্ব কোথায় গিয়ে গড়ায়, এটি আসলে দেখার অপেক্ষায়। আর যদি জামাত সিদ্ধান্ত নেয় যে না, আমরা এখন ক্ষমা চাইব, কিংবা আনুষ্ঠানিকভাবে আমাদের বলা যায় যে জাতির কাছে আমাদের অবস্থান তুলে ধরব, তাহলে দুটি বিষয় এখানে হতে পারে। নাম্বার 1, যদি তারা ক্ষমা চায়, তাহলে এমন হতে পারে যে সব রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার নতুনভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে বলা যায় যে মানুষের মাঝে জায়গা করে নিতে পারে, কিংবা দলগুলো আর তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। যেমনটি তারা বলছে, এনসিপি বলছে, কিংবা বিএনপিও বলেছে, বা আওয়ামী লীগও তাদের এই যে ৭১-এর বিতর্কিত ভূমিকা সে নিয়ে তাদের বিচারও করেছে। তো সেই জায়গা থেকে এমনটি হতে পারে, যদি ক্ষমা চায়, যে রাজনীতিতে তারা নতুনভাবে আবার বলা যায় যে অবস্থান তৈরি করতে পারবে, বিতর্কের ঊর্ধ্বে উঠে। আবার অন্যটিও হতে পারে, সেটি হচ্ছে তারা ক্ষমা চাইলে এটি কিন্তু তাদের দোষ স্বীকারের একটি বড় প্রমাণপত্র হিসেবে রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাবে। তখন হয়তো তারা আবার এটিকে জামাতের বিরুদ্ধে আরও কঠিনভাবে ব্যবহারের জন্য চেষ্টা করতে পারে। দেখুন, আমার যেটি মনে হয় যে জামাত ইসলামী ক্ষমা চাক কিংবা না চাক, এতে জামাত ইসলামের কোনো লাভ হবে না। এবার শেষ করার পালা। শেষ করার আগে আমি বলতে চাই,
যুদ্ধাপরাধ কিংবা এই জামাতের বিষয়ে বিএনপির অবস্থান কি? এটি স্পষ্ট যে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তখন জামাতের জন্য তারা কি করবে, এটির কিন্তু ইঙ্গিত বিএনপি এর মধ্যে দিয়ে দিয়েছে। বিএনপির একজন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, উনি কিন্তু বেশ কিছুদিন আগে একটি বক্তৃতায় বলেছেন যে যুদ্ধাপরাধের যে বিচার রয়েছে এই বিচারের যে প্রক্রিয়া এটিকে চলমান রাখতে হবে। এমন উনি সেখানে জামাতের কথাই উল্লেখ করেছে। এমনকি এই জুলাই অভ্যুত্থানের পরে ধীরে ধীরে কয়েকদিন যেতে না যেতেই কিন্তু আমরা বিএনপি এবং জামাতের মধ্যে স্পষ্ট বিরোধ কিন্তু আমরা রাজপথে এমনকি বক্তৃতায় দুই দলেরই বক্তৃতা বিবৃতিতে আমরা দেখতে পেয়েছি। দেখুন, এনসিপির সাথে জামাতে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কোনো নিষ্পত্তি সহজে হবে বলে আমার মনে হয় না। কারণ এনসিপি যেমন একদিকে জামাতকে ক্ষমা চাওয়ার জন্য বলছে, অন্যদিকে জামাতও এনসিপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নানা ধরনের বক্তৃতা বিবৃতি দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিপক্ষদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। সবচেয়ে বলা যায় যে শিষ্টাচার বহির্ভূত কাজও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। উপদেষ্টা মাহফুজ আলমের নামে একটি গরু কেনা হয়েছে, সেই গরুর নাম রাখা হয়েছে মাহফুজ আলম, তাকে জবাই করা হয়েছে মাহফুজ আলমের নাম বলে। তো এই বিষয়গুলো আমার মনে হয় না যে এত সহজেই সুরাহা হয়ে যাবে। সেক্ষেত্রে জামাত এবং এনসিপির এই দ্বন্দ্ব আরও কতদূর গড়ায় সেটি এখন দেখার অপেক্ষা। দর্শক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।